হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি হাবিব। বরাবরের মতন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে দীর্ঘ 18 বছর পর মালয়েশিয়া থেকে একেবারে যাওয়ার প্রস্তুতি নেওয়ার একটা ব্লগ করতেছি। তো এটা আমার রুম ছিল মালয়েশিয়া, যে কোম্পানিতে কাজ করতাম, ফার্টিলাইজার কোম্পানি, এক্সট্রা ফার্টিলাইজার কোম্পানি। এই রুমের ভিতরে আমি ছিলাম, কিন্তু এই রুমটা ছিল মামার। কিন্তু মামা ছিল মামার পরিবার নিয়ে আরেক আরেক বাসায়, মানে একটা গ্রামে ছিল। আর এই কোম্পানির ভিতরে যে রুমটা ছিল, এটা আমারে দিছিল কি মামা থাকার জন্য। তো আমার ছিল, এর পাশে রুম ছিল আমার, এর পাশে আরেকটা রুম ছিল হলো কিচেন রুম। কিন্তু এই রুমটার ভিতরে আমি দীর্ঘ 18 বছর কাটাই আইছি। আর এই রুমটার ভিতরে আমার যত স্মৃতি জড়িয়ে আছে, এটা আমার কোনোদিন ভোলার মতন না। তো যাক, সমস্যা নাই। আল্লাহ পাক যার যতটুকু নির্ধারিত করে রাখছি, যে জায়গায় যেটুকু নির্ধারিত করছে ওইটুকুই আবার প্রাপ্য। তো দীর্ঘ 18 বছর পর আমি আমার এই সৌন্দর্য রুমটাকে ছাইরা বাংলাদেশ যাইতেছি। কিন্তু বাংলাদেশ যাওয়ার লক্ষ্য হইলো আমার অন্য দেশে যাওয়া, যেমন ইউরোপ, কোনো একটা দেশে সেটেল হওয়া। তো আমার বন্ধু বান্ধবের সাথে যাওয়ার সময়, যাওয়ার মুহূর্তে, বিদায় মুহূর্তে ফ্যাক্টরির সামনে আর কি সবার সাথে ছবি তোলার একটা স্মৃতি দিয়ে রাখছিলাম আর কি। তো আমাকে নিয়ে, আমাকে যে এয়ারপোর্ট নিয়ে দিয়েছিল আমার মামা, মামি, আমার ছোট ভাই, ভাই বোন, তিনজন আর কি, মামাতো ভাই বোন, তারা আমার এয়ারপোর্ট নিয়ে দিয়েছিল। তো দীর্ঘ 18 বছর আমি মামা মামিদের সাথে থাকছিলাম। এদের স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন আমার ভুলার মতন না। তো কিছু করার নাই। কথায় আছে না, আল্লাহ যতদিন রিজিক নির্ধারিত করে রাখছি, যে জায়গায় এই জায়গায় থাকতে হবে। হায়াত মৌত রিজিক সব আল্লাহর উপরে। তো আমার মামায় 18 বছর আমার যেটুকু স্নেহ কইরা, যত্ন কইরা আমার কোম্পানির ভিতর রাখি আছে, মানে কোনো দুষ্ট লোকের কাছে আমার ভিড়তে দেয় নাই। মানে আমি অ্যাকচুয়ালি হিসাবে ধরতে গেলে মামার একটা ছেলে হিসেবে ছিলাম। একটা ছেলে কিভাবে বড় হয়, বড় ছোট থেকে বড় হয়, বড় হওয়ার পরে লালন পালনের থেকে স্নেহ যত্ন কিভাবে গাইডলাইন করতে হয়, আমার মামাই করছে। এরপর আছে আমার মামি আমার গাইডলাইন করছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমার মামা মামির আল্লাহ নেক হায়াত দান করুক। এদের ওদেরকে দীর্ঘ হায়াত দান করুক আল্লাহ। আমি সবসময় দোয়া করি আমার ভাই বোনদের জন্য, যে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। আমার মামাতো ভাই তিনটা মালয়েশিয়া আছে। আমার কিছু বলার নাই। আমার তিনোটা মামাতো ভাই বোন মনে হয় আমার কোলে বড় হইছে, আমার সামনেই ওদের জন্ম, আমার কোলে ওদের লালন পালন। ইনশাল্লাহ ওদের মায়া মহব্বত আর স্মৃতি নিয়ে আজকে 18 বছর পর আমি দেশে চলে যেতেছি। ওই দেশে যাওয়ার উদ্দেশ্য ছিল যে আমার ইউরোপের স্বপ্ন। তো ইউরোপের স্বপ্ন আমি 2023 সালের থেকে দেখতেছি। তো 23 সালে আমার স্বপ্ন পূরণ হয়, 24-এ আমার স্বপ্ন পূরণ হয় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তা কবুল করছে। 2025-এ আমার ইউরোপের স্বপ্ন যাত্রা আল্লাহ কবুল করছে। যাক, সমস্যা না। আল্লাহ যেটা যেটা যেটুকু দেওয়ার আছে এতটুকুই। তো সবার কাছে এতটুকুই দোয়া করি, আল্লাহ যাতে যা যা যে মনের আশা তারা তো পূরণ মনে করে আল্লাহ। এই আল্লাহ। আর দীর্ঘ 18 বছর অনেক মানুষের সাথে আমার চলাফেরা হয়েছে। যদি কোনো ভুল ভীতি বা কারোর সাথে ঝগড়া বা কোনো কিছু হয়ে থাকে, সবাই আমাকে মাফ করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওইখানে আমার কত ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে। যদি কোনো ভুল বাদ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি থেকে আমার ক্ষমা করে দেবেন। তো অনেক সময় কাজের ক্ষেত্রে কারোর সাথে রাগারাগি করছি, কারোর সাথে ঝগড়া করছি, কাউরে কোনো কিছু গালি দিছি। যদি ওই কোনো কিছু হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে মাফ করে দিবেন। আর কামের ক্ষেত্রে তো কত কিছু হয়ে থাকে, এইটুকুই। আর কামের ক্ষেত্রে অনেক দুষ্ট লোক আছে, সেই দুষ্ট লোকের কথা আমি কইতে চাই না, ঠিক আছে? অনেক লোক আছে। আর মালয়েশিয়া ছাড়ার কারণে লোকই, এই যে আমার এয়ারপোর্টের ভিতরে আমার ভাই বাজারের সাথে আমার মামাতো ভাই, আমার মামাতো বোন, আমি, মালয়েশিয়া এয়ারপোর্ট, আমরা তিনজন একসাথে। এরপর আবার রোড আইব। তো এটাই ছিল আর কি আমার 18 বছরের দীর্ঘ যাত্রা মালয়েশিয়া। তো মালয়েশিয়া 18 বছর আলহামদুলিল্লাহ অনেক সুখে আনন্দ দিয়েছিলাম। এই যে আমার মামি, আমার মামার ফ্যামিলি,
পুরাটাই আমার মামার ফ্যামিলি। 3 মামাতো ভাই বোন, মামি, মামা আমাকে এয়ারপোর্ট নিয়ে দিয়ে আইছিল। যাক, সমস্যা না, আল্লাহ দীর্ঘ অনেকদিন পর রাখছে। তো যাত্রা শুরু আমার। আমার ইমার্কেশন ক্রুজ করে ফেলছি। ইমার্কেশন ক্রুজ করে মনে করেন যে এখন বিমানে ওঠার প্রচেষ্টা। C14 নম্বর গেট দিয়া মনে করেন যে বিমানে ঢুকবো আর কি। তো আশা করি সবাই আমাকে মাফ করে দিবেন, মালয়েশিয়া থেকে চলে যেতেছি। আর এই যে বিমানের ভিতরে অনেক কাহিনী আছে। বিমানের ভিতরে আমার অনেক কাহিনী আছে। বিমানের ভিতরে আমি মনে করেন যে শুধু বইসা ছিলাম না, মনে করেন যে 4 ঘন্টা কিভাবে সময় কাটানো যায় এটার একটা পরিকল্পনা আমি করছিলাম, কিন্তু সময় তো আর কাটে না। 4 ঘন্টা কবে যাম বাংলাদেশ, কবে যাম বাংলাদেশ, কবে গিয়ে পুষাম বাংলাদেশ, কবে নিচে উতরা ইয়া করবো, বিমানটা ল্যান্ডিং করবো, এই চিন্তা ভাবনাই করছি। প্রথম খবর মোবাইল পার্কের, আর মোবাইলের চার্জ শেষ করে ফেলছি। আহ, কিছু করার নাই। 4টা ঘন্টা মনে করেন যে আমার যাত্রা ছিল, 4 ঘন্টা না, আমার যাত্রা ছিল হলো কমসে কম 12 ঘন্টার একটা জার্নি ছিল। সারা রাত ঘুম ছিল না। এর আগের দিন মনে করেন যে ঈদ ছিল, ঈদের নামাজ পড়ছি, ঈদের সব কিছু করছি, সব মামা তাদের লোকে ঈদের নামাজ পড়ছি। এটা একটা ব্লক আছে, ব্লকটা আমি ছাড়ছিলাম, আপনারা দেখে নিন। ঈদের দিন মামাদের সাথে নিয়ে ওই মালয়েশিয়া বড় একটা মসজিদে গেছিলাম, শাহ আলম সুলতান আব্দুল আজিজ মসজিদে নামাজ পড়ছিলাম আমরা একসাথে। নামাজ পড়ে ওই দিনে সবার সাথে একসাথে লাস্ট খানা, ঈদের লাস্ট খানা, সবার সাথে ফ্যামিলি সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করছি। এরপরের দিন সকালবেলা তো আপনারা দেখতেছেন আমি দেশে যাওয়ার যাত্রা শুরু করে দিয়েছি। দীর্ঘ 4 ঘন্টা যাত্রা, অনেক বড় একটা যাত্রা। ওকে, সামনে দেখবেন বিমানটা কিভাবে উড্ডয়ন করে। তো সামনে কিভাবে উড্ডয়ন করে এটা দেখানোর জন্য আর কি। ভিডিওটা অনেক লং, আমি চাইলাম ছোট করার জন্য, কিন্তু ছোট করতে গেলে মনে করেন যে ভিডিওটা যেই পরিশ্রম আর যেইটুকু শর্ট ক্লিপ ভিডিওটা আমি করছি, ভিডিওটা থাকে না, স্পিড অনেক দূরে চলে যায়। এই জন্য আর আমি স্পিড বাড়াইছি না। বিমানের ভিতরে আমি গেছি ইউএস বাংলা দিয়া। ইউএস বাংলা বিমানের ছোট বিমানটা এটা না, এটা বড় বিমানটা আমি জানি না, কিন্তু ছোট বিমানটা এটা। মালয়েশিয়া এয়ারপোর্ট অনেক বড় ইয়া রানওয়ে, অনেক বড় রানওয়ে। মালয়েশিয়া এয়ারপোর্ট তো দুইটা একসাথে, এয়ার এশিয়া এয়ারপোর্ট, বিমান মাছ এয়ারপোর্ট একটা, মানে AI-1 AI-2, মানে কেলাই 1 কেলাই 2, মানে দুইটা এয়ারপোর্টের রানওয়ে পুরোটা এরিয়া নিয়ে দেখবেন। উপরে উঠলে কত বড় রানওয়ে, কত বড় এয়ারপোর্ট, এখান থেকে বোঝা যায়। আপনারা দেখেন, এখান থেকে বোঝা যায় এয়ারপোর্টটা কত বড়। অনেক দূরে চলার পথে মনে করেন যে প্রায় আধা ঘন্টা, আমি তো ভিডিওটা পুরোটা করতে পারি নাই। আধা ঘন্টা বিমানটা শুধু রানওয়ে কাছে যাওয়ার জন্য চলছে, রানওয়ে যাওয়ার জন্য। রানওয়ে যখন পৌঁছে তখন গিয়া ইয়া হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ 18টা বছর সুস্থ সবল ভাবে আল্লাহ আমার রাখতে পারে। সবার দোয়ায় এক হায়াত, আল্লাহ যাতে যার যার সাথে কাজ করে আইছে, আল্লাহ যাতে তাদের ভবিষ্যৎ, সামনে যে ভবিষ্যৎটা ছিল, যে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সবাই। আমার ভবিষ্যৎ আমি নিজেই নষ্ট করছি, ঠিক আছে। কয়েকজন স্বার্থপর আমার লাইফে আইছে, কয়েকটা অজাত আমার লাইফে আইছে। কিছু বলার নেই আমার, ঠিক আছে। আমি অনেক সহজে সবাইকে বিশ্বাস করে ফেলছি, অনেক সহজে সবাইকে আমার কাছে টানছি, অনেক সহজে আমার বুকে টেনে নিছি। কথায় আছে না, দুধ দিয়ে কালসা পালন, আমি এটাই করছি। আজকে
প্রায় 7 বছর। এর আগে জীবনটা ছিল আমার অনেক সুন্দর। যখন আমার 7 বছর আমার লাইফে কালসাপ সবগুলো আসে আমার কাছে, আমার বুকে টাইনা নিয়েছিলাম, তখন থেকে মনে করেন আমার যত সমস্যা, যত দুর্ঘটনা সব এই জায়গার ভিতরে, এই 7 বছরের ভিতরে। অ্যাকচুয়ালি 2016 সালের আগে জীবনটা ছিল অন্য, আর 2016 সালের পরে জীবনটা ছিল আমার অন্য। 2016 সালের আগে যে জীবনটা ছিল ওইটা ছিল অনেক সুন্দর লাইফ, আর 2016 সালের পরে যে জীবনটা ছিল এই জীবনটা ছিল আমার সবচেয়ে বড় জঘন্য জীবন, সবচেয়ে বড় খারাপ জীবন। কেন? ওই জীবনটার ভিতরে ছিল কালসাপ। আমার কয়েকটা কালসাপ আমি নিজের বুকের ভিতরে টেনে নিয়েছিলাম, নিজে না খায় তা করে খাওয়াইছি, নিজে না করে তা করে ফরাইছি। কোনো ঈদে বাদ রাখি নাই যাতে ওদের কোনো কষ্ট যাতে না হয়। নিজের ছোট ভাই বোন, ছোট ভাইয়ের মতন পালছি, ছোট মামাদের মতন দেখছি। সব কিছু হিসাবে আমি ওদের ছোট হিসেবে আমার নিজের আপন ভাবে ভাবছি, আপন। আমি নিজে কোনো কিছু না করে তা করে করাইছি। আমি নিজে মোবাইল বালা ইউজ না করে তা করে বালা মোবাইল কিনে দিছি। আমি নিজে না খেয়ে তা করে খাওয়াইছি, ঠিক আছে? আরে কথা আছে না, গোড়ায় যদি ঠিক না থাকে গোড়ার ফল কিভাবে ঠিক থাকবো? যে গোড়া এটাতে দেখতে পারে নাই, ওরে দেখতেই পারে না কেউ, দেখতেই পারে না ওরে কেউ। এই গোড়ারে আমি সবকিছু করছি। দেশে যাইবো গা, কেউ দেখতে পারে না। অনেক কষ্টে আসলো, চিকিৎসা করানো লাগবে। আমার রুমের ভিতরে রাখিয়া 1.5 মাস আমি নিজে চিকিৎসা করাইছি, চিকিৎসা করে আবার দেশে বাড়াইছি। আর ওই বংশের ঘরেই তো এই ইয়াটি হয়েছে, কালসাপটি হয়েছে। তারা ওরা কি লেগে বেমানি করবো না? আরে গোড়া যদি বেমানি করতে পারে তাহলে গোড়ার লগে যদি বেমানি করবো, সমস্যা কি আছে? বেমানিরা তো বেমানি করবো। যাক, সমস্যা নাই, সব কথা নিয়ে আমি আর কষ্ট নিতাম চাই না। এই যে এখন উড্ডয়ন করবো বিমানটাই, দেখেন রানওয়ের ভিতরে, রানিং এর ভিতরে আছে। দেখেন কিভাবে উড্ডয়নের জায়গা দেখেন এখন উড্ডয়নে আছে। দেখেন এখন উড্ডয়নে যাবো গা, উপরে উঠে যাবো গা, বিমানটা এখন উপরে উঠবো। কত স্পিডে বিমানটা চলতেছে, এত স্পিডে বিমানটা চলার পরে কিভাবে বিমানটা ওঠার ইয়ে করে, আল্লাহ আল্লাহ কি দিয়া কি তৈরি করাই দিছে মানুষের মাথার ভিতরে। এই যে উপরেটা আছে, দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টটা, দেখবেন এখন এখন পুরোপুরি দেখা যাবে মালয়েশিয়া এয়ারপোর্টটা, বুঝছেন কত বড়? ওই রানওয়ে, এই রানওয়ে, কয়েকটা রানওয়ে দেখেন, কয়টা রানওয়ে আপনি হিসাব করে দেখেন, কয়টা রানওয়ে মালয়েশিয়ার। ওই পাশে রানওয়ে আছে 3টা, এই পাশে রানওয়ে, রানওয়ে অভাব নেই মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে। কিন্তু আমরা ধারণা করি কি কইতাম এখন, মালয়েশিয়া মালয়েশিয়া আমি 18 বছর থেকে সেই এয়ারপোর্টের ভিতরে আমি কমসে কম আমার মনে হয় 50 থেকে 60 বার আমি এয়ারপোর্টের ভিতরে আছি, 50 থেকে 60 বার এয়ারপোর্টের ভিতরে আছি। 2024 সালের জুন মাসের 27 তারিখ আমি আমার ওয়াইফে মালয়েশিয়া যাই কিন্তু আলহামদুলিল্লাহ। আমি আইছিলাম ভিজিট করার জন্য, তখনই আমার ওয়াইফে নিয়ে আসি। দীর্ঘ 2 মাস আমার ওয়াইফে মালয়েশিয়া রাখি, রাখার পর আবার মালয়েশিয়ার দেশে পাঠাইছি। কেননা মালয়েশিয়া তো ভিসা যারা আসে তারা 1 মাসের, এক পরবর্তীতে আর 1 মাস ভিসা নেওয়া যায়, এর পরবর্তীতে নেওয়া যায় না, তারপরে অবৈধ হয়ে যাওয়া লাগে। তো আমি চাই না আমার ওয়াইফ নিয়ে আমি অবৈধ মালয়েশিয়া থাকি। কেননা আমার টার্গেট হলো ইউরোপ। আমি কোনো না কোনো এক সময় আমি মালয়েশিয়া ছেড়ে দিতে হবে। তো আমি চাই না আমার ওয়াইফকে নিয়ে আমি কোনো বিভ্রান্তিতে বা কোনো বিপদে পড়ি। এই জন্য ওই ওর ভিসা থাকাকালীনে আমি ওর দেশে পাঠিয়ে দিয়েছি 2024 সালের আগস্ট মাসে। মনে হয় আগস্টের 15 তারিখে মনে হয় আমি ওর দেশে পাঠিয়ে দিয়েছিলাম। আকাশের ভিতরে বিমানটা কি সুন্দর, কি সুন্দর মেঘ দিয়া, অনেক সুন্দর। যখন বিমানে যে বিমানে চলাচল করতে তারাই জানে বিমানের থেকে পৃথিবীটা কতটুকু সুন্দর দেখা যায়, আসমানটা কতটুকু সুন্দর, জায়গাটা মেঘের উপরে দিয়া বিমানটা চলাচল করতেছে, এই ইঞ্জিনটা মেঘ দিকে কাইটা কাইটা বিমানটা যাইতেছে, অনেক সুন্দর একটা
ভিউ দেখা যায় ওই সময়, সুন্দর ভিউ। আপনারা দেখবেন ভিডিওটা, আশা করি ভিডিওটা দেখলে আপনারা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি তো ছোট ছোট ক্লিপ নিতাম, তো বড় একটা ক্লিপ নিই না আমি। আর মনে করেন যে আমি তো ভিডিও করতে পারি না, এমন না যে আমি প্রফেশনাল ভিডিও প্রফেশনাল ব্লগার। আমি তো এটা ইমেজ সামথিং হিসাবে আমি ব্যবহার করি, আর অন্য কিছু না। যাক, আল্লাহ আমার যেমন রাখছে এমন ইনশাল্লাহ সমস্যা নাই। আমার সাথে যে যেমন করছে তার ফল আল্লাহ দিব একদিন না একদিন ইনশাল্লাহ। সামনে থাকবে, যদি হায়াতে যদি আল্লাহ বাজার রাখে দেখা হবে সামনে, সমস্যা নেই। যদি দেখার আগে যদি আল্লাহ যদি নিয়ে যায় তো নিয়ে গেল গা, মালাকত মসজিদ আমার সামনে আশা করি, সমস্যা নেই। কি রে, কি সুন্দর ভিউ বিমানের ভিতরে, দিনের আলো, আবার লাইট জ্বালানো, আবার বাহিরের ভিউটা অনেক সুন্দর, আসমান মেঘ, অনেক সুন্দর ভিউ, দেখতে অপূর্ব। ঠিক আছে, যারা বিমানে চলাফেরা করছেন তারাই জানে বিমানের ভিতরের দৃশ্য বাহিরের দৃশ্য কতটা সুন্দর। এই যে সাফ করতেছে বিমানওয়ালারা, খাওয়ান দিতেছে, কিছুক্ষণ পর খাওয়ান দিব। আমি সময় কাটানো কি করবো, সময় কাটানো এই জন্য আমি গেম খেলছি, কত পর মনে হয় গেম নিয়ে ইয়া করছি, কত কিছুক্ষণ পর পর আমি গেম, কিছুক্ষণ পর পর। এরা শুধু আমি ভাবতেছি আমি 4 ঘন্টা কিভাবে সময় কাটাবো। 4 ঘন্টা সময় কাটানো হচ্ছে, মনে করেন যে কি করবো, কিছুক্ষণ মনে করেন যে দোয়া দুরুদ করি, কিছুক্ষণ মোবাইলে গেমস খেলি, সময় কাটতে পারতেছে না। আমি কোন সময় বাংলাদেশ যাবো এক্সাইটেড আছি, আমি কোন সময় বাংলাদেশ নামি, আমি এরকম এক্সাইটেড ছিলাম আমি। কিছুক্ষণ পর পর মনে করেন যে ভিডিও করছি, কিছুক্ষণ পর পর মনে করেন যে সবকিছু করছি। এই যে খানা সাপ কথা আছে, আমি অ্যাকচুয়ালি যতবারে বাংলাদেশ গেছি এতবারে বিমান ইউএস বাংলা দিয়ে গেছি। ইউএস বাংলার খানা অনেক সুন্দর, আমার থেকে সবচেয়ে ভালো লাগে ইউএস বাংলার একটা ক্ষীর দেয়, ক্ষীরটা অনেক ফেভারিট খানা আমার। এই যে খানাটা দিছে, তো দেখবেন আমি খানা কিভাবে ইয়া করছি দেখেন। খানাগুলো ভালো হয়েছে, আমি ইউএস বাংলা যতবারই গেছি খানাগুলো অনেক ফেভারিট। খানাগুলো আমি সবসময় আমি খানা খাইছি হলো বিফ দিয়ে, সবসময় যে খিটটা অনেক সুন্দর। এর আগেবার যখন আমি 2024 সালে দেশে গেছি, এরকম 2টা খানা আমি দেশে নিয়ে গেছি, আমার বাগনিরা অনেক সুন্দর করে খাইছে। আমার 2টা বাগনি ছিল, অনেক মজা করে খাইছে এই 2টা খানা। এ দেখবেন এখন ভাত খুলতাছি, ক্ষীরগুলা এই যে সাথে ডাল থাকে, ও আওসম, খানাগুলো আসম, শেষ, এক কথা শেষ, আসম ছিল। এই দেখছেন বিফ, ডাল আর ভাত, চিনি গুঁড়া চাল। অ্যাকচুয়ালি খানাগুলো অনেক সুন্দর, ফেভারিট। ইউএস বাংলা খানা অনেক ভালো, আবার ফ্রেশ পানিটা, তারপরে ক্ষীরটা তো আরো দারুণ, ক্ষীরটা আরো দারুণ ছিল। যে খানা শেষ করে মনে করেন সবকিছু ইয়ে করে রাখছি। ইউএস বাংলা একটা ফ্রেম বন্দি আর কি, আমি ইউএস বাংলা যাত্রার একটা ফ্রেম বন্দি করে রাখলাম দীর্ঘ অনেকদিন পর। কবে না কবে আবার ইউএস বাংলাতে উঠি না উঠি, তার ঠিক ঠিকানা নাই। বাংলাদেশের আকাশে যখন আসি তখন এই অন্ধকারটা হয়ে গেছিল, বাংলাদেশের আকাশে যখন আসি তখন এই অন্ধকারটা হয়ে গেছিল, কিছু দেখা ছিল না, মনে করেছিলাম কি বৃষ্টি হইতেছে, কিন্তু পরে দেখি না বৃষ্টি হয় নাই। এই যে বিমানের কি সতর্কবার্তা, এসব নিয়ে ভিডিও করছি, কিভাবে কি করতে হইব, কিভাবে কি আছে সব সতর্কবার্তা ভিডিও করছি। এক্সিট প্ল্যান কিভাবে, কোন জায়গায় কি আসে বিষয়, সবকিছু। এই যে কোন জায়গায় সিটের কোন জায়গায় কি থাকে, উপরে কি থাকে, অক্সিজেন ব্যাগ,
তারপরে এলো জ্যাকেট, লাইফ জ্যাকেট কিভাবে কোন জায়গায় থাকে এগুলা পড়তেছিলাম। সময় কাটে না তো আর কি করতে করার নাই। আকাশটা কি সুন্দর, ওয়াও নাইস। এখন বাংলাদেশের ইয়াতে আছি, এখন আমি বাংলাদেশের পথে আছি, আমরা বাংলাদেশের ভিতরে আছি। কিন্তু অনেক সুন্দর, এতক্ষণ কোনো অন্ধকার ছিল, এখন বাংলাদেশের জায়গায় আছে একটু স্পষ্ট ক্লিয়ার হইতাছে। কি সুন্দর জায়গাটা, এই যে কি সুন্দর, ওয়াও। এই যে পাহাড়, বাংলা সবাই এগুলো পাহাড়টি কোন জায়গায় করতে পারি না, এই চট্টগ্রাম চট্টগ্রাম এলাকাতে পাই যেটা বিভিন্ন যখন লাড়ে না, তখন লাড়তে আছে, তখন এই ভিডিওটাও লাড়ছে, কাফাকাফি করছে ভিডিওটা। সামনে আবার এই যে অন্ধকারী আছে না, আবার বিমানের ভিতরে সবারও কইতাছে এটা এটা করতে বললে বিমানালয় এটা এটা করেন, সবকিছু আপনারা লাকিস টাকিস সবকিছু গোছান, বিল লাগান, সবকিছু কইতাছে আর কি। এগুলোকে সামনে উঠে নিচে অবতরণ করবো, এই যে আবার অন্ধকারে থাকা বাংলাদেশের ওই আকাশে আমরা মনে করছি বৃষ্টি হইতেছে, কিন্তু না, বৃষ্টি না, এই বাংলাদেশের আকাশটাই এমন, বৃষ্টি হয় নাই। আমরা সবাই অনেকে বলছে যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেছে, না বৃষ্টি হয় নাই। সামনে কি সুন্দর সূর্যের আলো দেখবেন, বাংলাদেশের ইয়ারিতে কি সুন্দর সূর্যের আলো দেখবেন, ওয়াও। সূর্যের আলো ফ্রেম বন্দি করানোর চেষ্টা করছি, কিন্তু কিছুটা পারছে, কিছুটা পারি নাই। দেখবেন ওই যে অন্ধকার অন্ধকার পাবের জন্য আমি সূর্যটা বেশি একটা ক্রাপ করতে পারি নাই। এই যে দেখবেন আসতেছে এখন, ওয়াও, সুন্দর না, নাইস না? আল্লাহর রহমতের কি নীলা খেলা, এই রাত, এই সূর্যের আলো, ওয়াও, কি কি নীলা খেলা। এক দেশের আরেক দেশে পাখির মতন বিরান রাখছি, পাখির মতো মিলা দেখতেছি, কি সুন্দর। তো দোয়া করি সবার জন্য, যারা মালয়েশিয়া আছে, আমার বন্ধু বান্ধব, ভাই বাদার, মা মামি, সবার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাতে আপনাদের ওইখানে সুস্থ সবল সবাইকে রাখে। আর যারা আমার সাথে একসাথে কাজ করছে আর অনেক সময় কাজ করতেছে, তোরা সব সময় ঠিকঠাক থাকিস, একসাথে কাজ করিস, সবার সাথে ঝগড়া করিস না, মিলামিশা কাজ টাজ করিস, যাতে ভবিষ্যতে কোনো উজ্জ্বল করতে পারো, ঠিক আছে? এমন কোনো মানুষের সাথে জায়গা দিবি না, কাছে টানবি না, যে তোর সাথে স্বার্থপরী করবো, তোর খায়া তোর বদনাম গাইব, তোর খায়া তোর হাতের ভিতর লবণ দিব, বিষ ডালে দিব, এমন লোকের লোক চলাফেরা করবি না কেউ। আমি এটা কয়ে দিলাম। 16 সালের আগে যেটা ছিল, এটা ছিল আমার দুধ ভাতের মতন, আর 16 সালের পরে যে 26 সাল পর্যন্ত এটা ছিল আমার বিশ্বের মতন। এই 10টা বছর আমি বিশ্বের মতন ছিলাম। দেখ, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমার ওই বিশ্বের থেকে আমার মুক্ত করে আরেক দেশে বাংলাদেশে পৌঁছাইছে, এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। ওইসব বেমানের সাথে যাতে আমি চলাফেরা না করি, ওইসব বেমানের চেয়ার যাতে আমার না চোখে না পড়ে, এটাই আমি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছি। আল্লাহ, তুমি আমার এই বেমানের কাছ থেকে নিয়ে যাও, বিমানের কাছ থেকে তুমি আমার দূরে সরে দাও, বিমানের কাছ থেকে তুমি আমার দূরে সরে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি যদি অন্য কোনো দেশে গিয়ে যদি না খাইও থাই, তাহলে ও বিমানদের চোখে চোখ দিয়ে আমার মিলবো না, বিমানদের চোখ দিয়ে আমি দেখতাম না, বিমানদের চেহারা দিয়ে আমি দেখতাম না। ওইটাই আলহামদুলিল্লাহ। কিন্তু দেশে আবার আসে আগে যে ছোট মামা, ওই ছোট মামা আমার লোক স্বার্থপরি করছে। যাক, সমস্যা নেই, এই স্বার্থপরির ইয়া আল্লাহ একদিন একদিন দেখাইবো আমার ছোট মামারে, ইনশাআল্লাহ। ঠিক আছে, কিছু বলার নাই। যে বাংলাদেশের মাটিতে নামতাছি, প্লেনটাও নিচে উড্ডয়ন করতে, নিচে যাইতেছে অবতরণ করার জন্য। কি সুন্দর ভিউ বাংলাদেশে, ওয়াও, কি সুন্দর মাটি, ব্রিজ, রাস্তাঘাট, অপূর্ব। বাংলাদেশ মানে অপূর্ব, আর কিছু বলার নাই আমার। বাংলাদেশ মানে অপূর্ব, এক কথায় শেষ। ছোট্ট একটা দেশের ভিতরে কত কিছু আছে, ছোট্ট একটা দেশের ভিতরে কত নদী নালা, ছোট্ট একটা দেশের ভিতরে কত কিছু আছে, কত কিছু আল্লাহ দিয়ে দিছে এই নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কি সুন্দর ভিউ, ওয়াও, নাইস, এত সুন্দর ভিউ, কি সুন্দর। দেখলে তো নিজের কাছে নিজের কি মনে করি। আল্লাহ, এই যে এখন প্লেনটা নিচে নামবো, দেখবেন অবতরণ করবো এখন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর দেশ বাংলাদেশ, অপূর্ব। বাংলাদেশের মতো দেশ আর কি কোন দেশ আছে? কোন দেশ নেই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশের গুণ গাবো, যাতে বাংলাদেশ খারাপ হোক না দিকে লাভ নাই। বাংলাদেশের গুণটা গাইতে হবে, কিন্তু বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার জন্ম হয়েছে, আমি তো বাংলাদেশের গুণ গাবই। অন্য দেশের গুণ গাবো না। এই যে নিচে নামতে আছে প্লেনটা, দেখবেন এই যে নিচে নামতে আছে, নিচে নামতে আছে, নিচে নামা গেছে, এই যে নেমে গেছে। দেখেন কতটুকু স্পিডে বিমানটা যাইতেছে থামানোর জন্য। কি বাংলাদেশের রানওয়ে একটা অন্য দেশের রানওয়ে, প্রচুর রানওয়ে। আপনাদের কিছুক্ষণ আগে দেখে আইছেন মালয়েশিয়ার রানওয়ে, কত বড় রানওয়ে আর কত কয়লা রানওয়ে। আর বাংলাদেশের রানওয়ে একটুই, একটা দেয় নিচে যায়, একটা দিয়ে উপরে যায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ বাংলাদেশের মাটিতে যাতে আরো বড় বড় রানওয়ে, বড় বড় এয়ারপোর্ট হয়, এটাই আর কি। কিন্তু বাংলাদেশ ছোট একটা দেশ, এত বড় রানওয়ে হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। তাও দোয়া করি আল্লাহ যাতে আমাদের প্রধানমন্ত্রীর যাতে ইয়া দেয়, যাতে বড় রানওয়ে, বড় এয়ারপোর্ট যাতে করে, যাতে বাংলাদেশ একটা উজ্জ্বল ভবিষ্যৎ করে আমাদের প্রবাসীদের জন্য। আসল কথা কি জানেন, এই বাংলাদেশের মাটিতে আমাদের প্রবাসীদের কোনো মূল্যায়ন নাই। এই এয়ারপোর্টের ভিতরে আমাদের কোনো মূল্যই দেয় না, ঠিক আছে? কিন্তু অন্য অন্য দেশে যান, প্রবাসী করে কতটা একটা মূল্যায়ন দেয়। প্রবাসী করে সার উদ্বোধন দেয়, আর আমাদের সাদও দূরের কথা, ফেতনি করে উদ্বোধন দেয় না। তো কি আর কম কম। দেখ এসব নিয়ে কথা কই না, কি সুন্দর একটা বাংলাদেশ। এয়ারপোর্টটা ছোট হইলো সুন্দর, অন্য অন্য দেশের এয়ারপোর্ট থেকে অনেক সুন্দর এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্ট, আলহামদুলিল্লাহ। যাক, এটা নতুন কথা আছে থার্ড টার্মিনাল, জন্য এখানে পানি রাখবো। কিন্তু জানি না মাঝখানে এসব গাছ, এই জায়গাটি খালি কেন রাখে, আমি এটা বলতে পারি না। কারণ হলো কি, যারা ওই যে ইমার্জেন্সি অবতরণ করে, আমার মনে হয় থেকে এই দাবিতে ডাইরেক্ট ঢেলে দেয় ইমার্জেন্সি অবতরণের জন্য। এই যে এইসব এটা আরো খনন করবো, খনন করে আরো গভীর করবো, গভীর করে এসবতে পানি রাখার জন্য করবো আর কি। এই যে রানওয়ে ঘুরতেছে বিমানটা। দীর্ঘ 18 বছর মালয়েশিয়া থাকার পর আজকে মালয়েশিয়ার থেকে সমাপ্তি নিয়ে চলে আসলাম। আজকে 2007 ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমি মালয়েশিয়া ঢুকছি, আর 2026 সালের এপ্রিলের 1 তারিখে মালয়েশিয়া থেকে বের হয়ে সমাপ্তি নিলাম, বাংলাদেশে চলে আসলাম। দীর্ঘ 18 বছর এই মালয়েশিয়ার জীবনটা কাটালাম, কিন্তু লাইফে কিছু করতে পারিনি, এটাই ব্যর্থ, আর কিছু না। লাইফে কিছু করতে পারিনি, 18 বছর বিদেশ ফিরে এসেছি শুধু, কিন্তু লাইফে কোনো কিছু করতে পারিনি, কারোর জন্য প্রয়োগ করতে পারিনি। যদি জীবনে কোনো ব্যর্থ জীবনে যদি থাকে, যদি ব্যর্থ জীবন থাকে তাহলে এটাই। মালয়েশিয়া আমি কোনো কিছু করতে পারি নাই। মালয়েশিয়া যদি থাকি আইছি, মালয়েশিয়া আমি কিছু করতে পারি নাই। 18 বছর শুধু সময়টাই গেছে, সময়টাই দিয়ে গেছে, কিন্তু কিছু করতে পারিনি। নিজের জন্য কিছু করতে পারিনি, ফ্যামিলির জন্য কিছু করতে পারিনি, শুধু সময় দিয়ে গেছি, আর কিছু না। আল্লাহু আকবার। এই বিদেশের মাটিতে বাপেরে খুয়াইলাম, বাপেরে হারাইলাম। বিদেশের মাটিতে বাপেরে খুঁইয়া নিজের হাতে বাপেরে মাটি দিতে পারলাম না। এরকম কষ্ট আর যাতে কোনো প্রবাসী যাতে না পায়। আর প্রবাসের মাটিতে কেউ যাতে অসুস্থ হইয়া মৃত্যুবরণ না করি, আল্লাহ কাছে প্রার্থনা করি সুসংহত ভাবে দেশে আইন না, আল্লাহ যাতে সবার সাথে চলাফেরার কালে আল্লাহ যাতে সুন্দর সুষ্ঠুভাবে মৃত্যুবরণ নেওয়া দুনিয়ার থেকে নেওয়া যায়, এটাই আল্লাহ কাছে প্রার্থনা করি। এই ছোট ছোট বিমানগুলো মনে করেন যে ডোমেস্টিক ফ্লাইট করে, যেমন ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু খুলনা, ঢাকা টু সিলেট, ঢাকা টু বরিশাল,
ঢাকা টু যশোর, ঢাকা টু রংপুর, কিন্তু কুমিল্লা এয়ারপোর্টটা বর্তমানে নাই। এয়ারপোর্ট আছে কিন্তু চলাচল নাই। এয়ারপোর্টের রাডার চলাচল করে কিন্তু এয়ারপোর্টে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এয়ারপোর্টটা বিলম্বর দিকে। যাক, আমি সামনের দিক দোয়া করি যে সরকার আসুক না কেন, আমাদের কুমিল্লা এয়ারপোর্টটা যাতে দেয়, দিয়ে অতি সহজে যাতে এয়ারপোর্টটা দিয়া দেয়। এয়ারপোর্টটা দিয়া দিলে আমাদের কুমিল্লাবাসীদের জন্য অনেক উপকার হইব, অনেক যাতায়াত ছোট হইব। ঢাকার থেকে কুমিল্লা যাওয়া লাগবে না, কুমিল্লার থেকে আমরা মনে করি দেশে যে কোনো প্রান্তে চলাচল করতে এলাম। ইন্টারন্যাশনাল ফ্লাইট যদি দেয়, মালয়েশিয়ার থেকে কুমিল্লা ডাইরেক্ট ফ্লাইট, লন্ডন থেকে কুমিল্লা ডাইরেক্ট ফ্লাইট, ইটালির থেকে কুমিল্লা ডাইরেক্ট ফ্লাইট, রোমানিয়ার থেকে কুমিল্লা ডাইরেক্ট ফ্লাইট। মনে করছে ডাইরেক্ট ফ্লাইট দিলে ডাইরেক্ট কুমিল্লা গেছে, যারা কুমিল্লার বাসী তারা কুমিল্লায় এসে নামবো। কেন ঢাকা নামবো, কেন সিলেট নামবো? এটাই সরকারের কাছে প্রার্থনা করি, যাতে সরকারের কাছে আবদার করি যাতে ভবিষ্যৎ কোনো প্ল্যানে যদি থাকে, যাতে কুমিল্লার এয়ারপোর্টটা যাতে সরকার করে দেয়। এই যে নামাইতেছে আমাদের লাকিজ গুলা, কত ভদ্র মানুষগুলা, লাকিজ বাঙ্গার মানুষ, লাকিজ ইক্কা ইক্কা মানুষ, লাকিজ চুরি করার মানুষ। সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি নিকৃষ্ট কোনো লোক যদি থাকে তাহলে তারা নিকৃষ্ট লোক। মানুষের লাকিজ চুরি করে, মানুষের লাকিজ এটা ভাঙে। দেখ, আমার আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, আর সামনে যদি ভিডিও থাকে তাহলে আপডেট দেবো। আর যদি ভিডিও যদি করতে না পারি তো কিছু করার নাই। এর লেগে আমি তো আর প্রমোশনাল কোনো ভিডিও না, এডিটর না। তো আমার সামনে যে ভিডিওটা আসে, ভিডিওটা দিয়ে আমি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিই, ইউটিউব ছেড়ে দিই। এই যে বিমানের থেকে বাড়িয়ে আমার মাছ আবার সব পেয়ে গেছিলো, আবার ওটাই আবার দেখে সামনে ইমিগ্রেশন করার জন্য, বাংলাদেশ থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন বের হইতেছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ সবল থাকবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ থাকে, সবল থাকে। আর মালয়েশিয়া বন্ধু বান্ধবের কাছে আমি মাফ চাই, যাতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখে আমাকে করে দিবেন। আর আমার সামনে যে যাত্রা, ইউরোপের যাত্রা, সবাই দোয়া করবেন আমার সুন্দরভাবে যাত্রা, আমার ইউরোপ যায় পৌঁছাইতে পারি, সুন্দরভাবে থাকতে পারি, সবার সাথে একলগে বিশ্বাস থাকতে পারি। যেমন 18 বছর মালয়েশিয়া ছিলাম, আমরা যাতে থাকতে পারি। ঈদ মোবারক। ঈদ মোবারক এর আগের দিন ঈদ মোবারক ছিল, এই জন্য আর কি তোমাকে সোনালী ব্যাংক ইমিগ্রেশনের সামনে আমি এখন ওই লিখতে যাবো বিমানের ভিতরে যে একটা ছোট্ট একটা কাগজ দেয় না, চিটকোট, এই চিটকোটের মতন। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ দিল, আর সবাই উপভোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।